পাকিস্তানের ৭৬ বছরের রাজনৈতিক ইতিহাসে একটি রূঢ় এবং নির্মম সমীকরণ লেখা আছে। এই সমীকরণ অনুযায়ী ক্ষমতার শীর্ষে আরোহণ করা প্রত্যেক নেতার গন্তব্য শেষ পর্যন্ত ৩টি জায়গার যে কোনো একটিতে গিয়ে ঠেকেছে। হয় দীর্ঘমেয়াদী নির্বাসন, নয়তো ফাঁসির মঞ্চ, অথবা অন্ধকার কারাগার। ইতিহাসের এই অমোঘ নিয়তির সর্বশেষ শিকার এমন একজন মানুষ, যিনি কোনো প্রথাগত রাজনীতিক ছিলেন না, যিনি ২২ গজের ক্রিকেট পিচ থেকে এসে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। লাখো তরুণের সামনে যিনি ডাক দিয়েছিলেন এক সুনামির, স্বপ্ন দেখিয়েছিলেন দুর্নীতিমুক্ত এক নয়া পাকিস্তান গড়ার। কিন্তু ক্ষমতার নির্মম পরিহাসে সেই ত্রাণকর্তাই আজ পরিণত হয়েছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম বড় বন্দীতে, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের কয়েদি নম্বর ৮০৪। সুপ্রিয় শ্রোতা, বই কথা কয়ের আজকের এই বিশেষ অডিও প্রবন্ধে আপনাদের স্বাগত। আজ আমরা আবেগ এবং রাজনৈতিক অন্ধভক্তির বাইরে গিয়ে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে একটি অবিশ্বাস্য রাজনৈতিক উত্থান পতনের ব্যবচ্ছেদ করব। আগামী 10টি অধ্যায়ে আমরা তথ্য ও প্রমাণের ভিত্তিতে ধাপে ধাপে অনুসন্ধান করব কিভাবে একজন ন্যাশনাল আইকন রাজনীতির জটিল গোলকধাঁধায় প্রবেশ করলেন, কিভাবে এস্টাবলিশমেন্টের অদৃশ্য আশীর্বাদে তিনি ক্ষমতার মসনদে বসলেন, এবং ঠিক কি ঘটেছিল ক্ষমতার অন্দরমহলে, যার কারণে শুরু হলো রাষ্ট্রের সাথে তার এক নজিরবিহীন, ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘাত। এটি কেবল একটি ইমরান খানের উত্থান পতনের গল্প নয়, এটি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার টানাপোড়েন এবং ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধের এক নির্মোহ ইতিহাস। তো চলুন কান পাতা যাক ইতিহাসের আড়ালের সেই অজানা সত্যে। শুরু করছি ইমরান খান, দ্য সুনামি থেকে আদিয়ালা জেল। অধ্যায় ১, দ্য সুনামি, স্বপ্নের শুরু এবং কারাগারের অন্ধকার। পাকিস্তানের ৭৬ বছরের রাজনৈতিক ইতিহাসে একটি অদ্ভুত, পুনরাবৃত্তিমূলক এবং নির্মম চক্র বিদ্যমান। ইতিহাসবিদ হুসেইন হাক্কানি তার পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি গ্রন্থে এই চক্রের কথা নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে, এই দেশে যারা জনপ্রিয়তার তুঙ্গে থেকে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন, তাদের রাজনৈতিক ক্যারিয়ারের পরিণতি সাধারণত 3টি নির্দিষ্ট কাঠামোর যে কোনো একটিতে নির্ধারিত হয়: দীর্ঘমেয়াদী নির্বাসন, ফাঁসির মঞ্চ, অথবা অন্ধকার কারাগার। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের গুপ্ত হত্যা থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি কিংবা নওয়াজ শরীফের নির্বাসন, প্রত্যেকেই এই কাঠামোগত নিয়তির শিকার হয়েছেন। ক্ষমতার এই পূর্ব নির্ধারিত খেলায় সর্বশেষ সংযোজন এমন একজন ব্যক্তি, যিনি প্রথাগত রাজনীতিক ছিলেন না। তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন একজন ত্রাতার বেশে, কিন্তু ইতিহাসের এক চরম পরিহাসে সেই ত্রাণকর্তাই আজ পরিণত হয়েছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম বড় বন্দীতে। দিনটি ছিল ২০১১ সালের ৩০ অক্টোবর। স্থান লাহোরের ঐতিহাসিক মিনারে পাকিস্তান ময়দান। সেদিন সেই ঐতিহাসিক ময়দানে লাখো মানুষের এক উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এক সাবেক ক্রিকেট তারকা ঘোষণা করেছিলেন এক নতুন রাজনৈতিক স্রোতের। তিনি এর নাম দিয়েছিলেন সুনামি। তার প্রধান উদ্দেশ্য ছিল দুর্নীতিগ্রস্ত এবং পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে একটি নয়া পাকিস্তান গঠন। ব্রিটিশ সাংবাদিক ডেকলান ওয়ালস তার দ্য 9 লাইভস অব পাকিস্তান গ্রন্থে এই সমাবেশকে পাকিস্তানের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোতে একটি বড় ধরনের ভূকম্পন হিসেবে বর্ণনা করেছেন। সেদিনের সমাবেশ স্পষ্টভাবে প্রমাণ করেছিল যে সামরিক ও রাজনৈতিক অভিজাতদের প্রচলিত বলয়ের বাইরেও একটি সম্পূর্ণ নতুন শক্তির উত্থান ঘটছে, আর তা হল পাকিস্তানের তরুণ প্রজন্ম। সেই সময়ের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তৎকালীন প্রতিবেদন অনুযায়ী
পাকিস্তানের জনসংখ্যার প্রায় 64% বয়স ছিল 30 বছরের নিচে। এই বিশাল তরুণ সমাজ, যারা প্রথাগত রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর দীর্ঘদিনের দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং স্বজনপ্রীতিতে চরমভাবে হতাশ ছিল। সেই সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। এই পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশার সুযোগটি অত্যন্ত সুকৌশলে কাজে লাগিয়েছিলেন ইমরান খান। তিনি তরুণদের সামনে এমন এক আদর্শ রাষ্ট্রের স্বপ্ন তুলে ধরেছিলেন যেখানে আইনের শাসন থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান মাথা উঁচু করে দাঁড়াবে। তার এই নয়া পাকিস্তান স্লোগান নিছক কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না, এটি ছিল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক রূপরেখা। রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোফ জ্যাফলেট তার দ্য পাকিস্তান প্যারাডক্স বইয়ে উল্লেখ করেছেন, ইমরান খানের এই অবিশ্বাস্য উত্থানের পেছনে শুধু তার ব্যক্তিগত ক্যারিশমাই দায়ী ছিল না, বরং পাকিস্তানের সুশীল সমাজ এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশের সমর্থনও এর পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল। এই শ্রেণীটি দীর্ঘদিন ধরে এমন একজন নেতা খুঁজছিল যার গায়ে প্রথাগত দুর্নীতির দাগ নেই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটি অমোঘ নিয়ম হল, রাজনীতির মঞ্চের প্রতিশ্রুতি আর রাষ্ট্র পরিচালনার কঠিন সমীকরণ কখনো এক হয় না। যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল মিনারে পাকিস্তানের সেই আলোকিত সমাবেশ থেকে, আজ তার নির্মম ঠিকানা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের অন্ধকার প্রকোষ্ঠ। বর্তমান সময় যে মানুষটি 1 দশকেরও বেশি সময় ধরে রাজপথ কাঁপিয়েছেন, 2018 সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শীর্ষে আরোহণ করে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন, আজ তিনি এই জেলের 4 দেয়ালের মাঝে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বন্দী। তিনি এখন শুধুই কয়েদি নম্বর 804। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই আজ পাকিস্তানের ইতিহাসের অন্যতম কঠোর রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার। দলের প্রথম সারির নেতারা হয় দেশ ছাড়া, আত্মগোপনে অথবা অসংখ্য মামলায় জর্জরিত হয়ে কারাগারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের একাধিক সাম্প্রতিক রিপোর্টে এই নজিরবিহীন রাজনৈতিক ক্র্যাকডাউনের ভয়াবহতা এবং বিচারিক প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় গোপন নথি বা সাইফার ফাঁসের মতো গুরুতর অভিযোগের ভারে তার রাজনৈতিক ভবিষ্যৎ আজ খাদের কিনারে। কিভাবে ঘটল এই অভাবনীয় পতন? ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের বিশ্লেষণে দেখানো হয়েছে, পাকিস্তানের ইতিহাসে বেসামরিক নেতৃত্ব এবং সামরিক এস্টাবলিশমেন্টের ক্ষমতার দ্বন্দ্ব কোনো সামরিক বিষয় নয়, বরং এটি একটি চলমান কাঠামোগত ব্যাধি। ইমরান খানের উত্থান এবং পতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেই কাঠামোগত দ্বন্দ্বেরই এক চরম নাটকীয় পরিণতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি ক্ষমতায় এসেছিলেন একটি হাইব্রিড রেজিম বা মিশ্র শাসন ব্যবস্থার মাধ্যমে, যেখানে বেসামরিক সরকারের পেছনে সামরিক বাহিনীর প্রচ্ছন্ন সমর্থন ছিল, কিন্তু ক্ষমতার কেন্দ্রে যখন স্বার্থের সরাসরি সংঘাত দেখা দেয়, তখন এই হাইব্রিড কাঠামো ভেঙে পড়া অবধারিত হয়ে দাঁড়ায়। রাষ্ট্রবিজ্ঞানী আয়েশা জালাল তার দ্য স্টেট অফ মার্শাল রুল এই গ্রন্থে দেখিয়েছেন কিভাবে ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীন পাকিস্তানে রাষ্ট্রযন্ত্রের প্রশাসনিক কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যেখানে সামরিক আমলাতন্ত্র সব সময় রাজনৈতিক কাঠামোর ওপর চূড়ান্ত আধিপত্য বিস্তার করে এসেছে। ইমরান খানের ক্ষেত্রেও ইতিহাসের এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। তিনি যখন এস্টাবলিশমেন্টের বেঁধে দেওয়া অলিখিত গণ্ডি অতিক্রম করে স্বাধীনভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন, ঠিক তখনই শুরু হলো তার পতনের ক্ষণ গণনা। তার নয়া পাকিস্তান গড়ার স্বপ্ন ধীরে ধীরে পরিণত হলো ক্ষমতায় টিকে থাকার এক মরিয়া লড়াইয়ে। শেষ পর্যন্ত পার্লামেন্টে অনাস্থা ভোট, রাজপথের সহিংসতা এবং একের পর এক আইনি বেড়াজালে আটকা পড়ে তাকে ক্ষমতা ছাড়তে হলো। তার এই বন্দিদশা শুধু একজন নেতার কারাবাস নয়, এটি পাকিস্তানের রাজনৈতিক সংস্কৃতির একটি জ্বলন্ত উদাহরণ, যেখানে বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও
ক্ষমতার আসল চাবিকাঠি অন্য কোথাও নিয়ন্ত্রিত হয়। ইমরান খান হয়তো বিশ্বাস করেছিলেন যে তিনি সিস্টেমকে পরিবর্তন করে ফেলবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্দয় সিস্টেমই তাকে গ্রাস করেছে। তার সমর্থকরা আজ তাকে সাইলেন্স ভাঙার বা নীরবতা ভাঙার প্রতীক হিসেবে দেখছেন, কিন্তু চরম বাস্তবতা হল তিনি এখন আইনি ও রাজনৈতিক এক চরম গোলক দাধায় বন্দী। তবে এই জটিল রাজনৈতিক সমীকরণ এবং তার পতনের প্রকৃত কারণগুলো বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতের দিকে। কিভাবে রাজনীতির ব্যাকরণ না জানা একজন মানুষ পুরো একটি জাতির অবিসংবাদিত ত্রাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন, কিভাবে তিনি সামরিক অভিজাতদের চ্যালেঞ্জ করার প্রবল ক্ষমতার অধিকারী হলেন। এর উত্তর পাকিস্তানের পার্লামেন্ট বা কোনো সামরিক ব্যারাকে নেই। এই প্রবল উত্থানের উত্তর লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায়, একটি খেলার মাঠে, সবুজ ঘাসের সেই 22 গজে, যেখানে তিনি প্রথমবার শিখেছিলেন কিভাবে নিশ্চিত হাঁটতে বসা একটি ম্যাচকে খাদের কিনারা থেকে টেনে তুলে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হয়। অধ্যায় 2, 22 গজের রূপকথা এবং এক নায়কের জন্ম। ইতিহাসে এমন খুব কম মানুষের উদাহরণ রয়েছে যারা নিছক একটি খেলার মাঠের জনপ্রিয়তাকে ব্যবহার করে একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন। মনস্তাত্ত্বিক বিশ্লেষণে একে বলা হয় হিরো ঔরশিপ বা বীর পূজা। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাজনৈতিক কর্তৃত্বের যে 3টি রূপের কথা বলেছেন তার মধ্যে অন্যতম হল ক্যারিশম্যাটিক অথরিটি বা সম্মোহনী কর্তৃত্ব। এই সম্মোহনী ক্ষমতার একটি বিরল উদাহরণ হল ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করা। কিন্তু পাকিস্তানের মতো একটি অত্যন্ত জটিল, সেনা নিয়ন্ত্রিত এবং জাতিগতভাবে গভীরভাবে বিভক্ত রাষ্ট্রে কেবল একজন সাবেক ক্রীড়াবিদ কিভাবে সেই সম্মোহনী ক্ষমতা অর্জন করলেন, কিভাবে একজন সাধারণ মানুষ একটি রাষ্ট্রের ত্রাণকর্তার প্রতিমূর্তিতে পরিণত হলেন, এর উত্তর লুকিয়ে আছে 1992 সালের 25 মার্চের একটি বিশেষ মুহূর্তে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, 1992 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। যে দলটি টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই প্রায় বিদায় নিতে বসেছিল, তারা শুধু ফাইনালেই পৌঁছায়নি, বরং শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ছিনিয়ে নেয়। এই অভাবনীয় প্রত্যাবর্তনের কেন্দ্রে ছিলেন 39 বছর বয়সী এক অদম্য অধিনায়ক ইমরান খান। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ওসমান সামিউদ্দিন তার বিখ্যাত গ্রন্থ দ্য আনকোয়াইট ওয়ান্স, আ হিস্ট্রি অফ পাকিস্তান ক্রিকেট, এই বইতে ঐতিহাসিক মুহূর্তটিকে শুধুমাত্র একটি খেলার জয় হিসেবে দেখেননি। তার নিখুঁত পর্যালোচনায় এই জয়টি পাকিস্তানের খণ্ডিত জাতীয়তাবাদী আবেগকে একটি নির্দিষ্ট বিন্দুতে মেলাতে সক্ষম হয়েছিল। 90-এর দশকের শুরুতে পাকিস্তান যখন তীব্র রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতিগত সহিংসতা এবং চরম দুর্নীতির চক্রে হাবুডুবু খাচ্ছিল, ঠিক সে সময় ইমরান খানের সেই বিখ্যাত কর্নার টাইগার বা কোণঠাসা বাঘের হুঙ্কার পুরো জাতিকে একটি মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছিল। তিনি আর কেবল একজন বোলার বা ব্যাটসম্যান ছিলেন না, সেই রাতে তিনি পরিণত হন এক ন্যাশনাল আইকনে, একজন অপ্রতিদ্বন্দ্বী জাতীয় বীরে। কিন্তু সমাজবিজ্ঞান এবং রাজনীতির কঠিন সমীকরণ বলে শুধু একটি বিশ্বকাপ জয়ী কোনো ব্যক্তিকে রাজনীতির সর্বোচ্চ আসনে বসানোর জন্য কখনোই যথেষ্ট হতে পারে না, বিশেষ করে এমন একজন ব্যক্তি যার অতীত ইতিহাস ছিল সম্পূর্ণ ভিন্ন। 80-র দশকে ইমরান খানের একটি সম্পূর্ণ আলাদা পরিচিতি ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত এই সুদর্শন ক্রিকেটার ছিলেন লন্ডনের ট্যাবলয়েড পত্রিকাগুলোর নিয়মিত আকর্ষণ। ব্রিটিশ লেখক ক্রিস্টোফার স্যান্ডফোর্ড তার ইমরান খান দ্য ক্রিকেটার, দ্য সেলিব্রিটি, দ্য পলিটিশিয়ান জীবনী গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে 90-এর দশকের শুরুতে ইমরান তার সেই বহুল আলোচিত লন্ডনের প্লেবয় ইমেজকে সুকৌশলে ভেঙে চুরমার করে দেন। আর এই আমূল ইমেজ পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল একটি গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। 1985 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইমরান খানের মা শওকত খানম।
মায়ের মৃত্যুর এই নিদারুণ বেদনাদায়ক অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি কঠোরভাবে উপলব্ধি করেন পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে সাধারণ এবং দরিদ্র মানুষের জন্য উন্নত ক্যান্সার চিকিৎসার কোনো সুযোগই অবশিষ্ট নেই। এরপর তিনি একটি প্রায় অসম্ভব মিশনে নামেন, লাহোরে একটি বিশ্বমানের এবং দাতব্য ক্যান্সার হাসপাতাল নির্মাণ। এই লক্ষ্য পূরণের জন্য তিনি দেশ বিদেশের পথে পথে ঘুরেছেন, সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ সংগ্রহ করেছেন। স্কুল পড়ুয়া শিশুরা তাদের টিফিনের টাকা তুলে দিয়েছিল তার হাতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 1994 সালে প্রতিষ্ঠিত হয় শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হাসপাতালটি ইমরান খানের জীবনের গতিপথ চিরতরে বদলে দেয়। এই অসামান্য উদ্যোগটি তার এলিট বা পশ্চিম ঘেঁষা অভিজাত ইমেজকে সম্পূর্ণরূপে মুছে ফেলে তাকে সাধারণ খেটে খাওয়া মানুষের অত্যন্ত কাছাকাছি নিয়ে আসে। জনগণ তার মধ্যে কেবল একজন সফল ক্রিকেটারকে নয়, বরং একজন নিঃস্বার্থ, জনদরদি এবং সৎ মানুষকে দেখতে শুরু করে, যে মানুষটি সাধারণ মানুষের অনুদানের টাকায় এত বড় একটি চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পারেন এবং বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসা দিতে পারেন। তিনি নিশ্চয়ই রাষ্ট্রের অর্থ চুরি করবেন না। এই মনস্তাত্ত্বিক বিশ্বাসটি জনগণের অবচেতন মনে অত্যন্ত গভীরভাবে প্রতীত হতে শুরু করে। হাসপাতাল নির্মাণের এই সফল তহবিল সংগ্রহ অভিযান ইমরান খানকে একটি নতুন এবং শক্তিশালী রাজনৈতিক সত্যের মুখোমুখি করে। তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন পাকিস্তানের আপামর জনসাধারণের উপর তার এক অবিশ্বাস্য এবং অন্ধ প্রভাব রয়েছে। এই বিপুল জনসমর্থনকে যদি একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে আনা যায়, তবে তা যে কোনো অসাধ্য সাধন করতে সক্ষম। ঠিক এই সময়টিতেই পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্ট এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর তৎকালীন সাবেক প্রধান জেনারেল হামিদ গুলের মতো নীতি নির্ধারকরা ইমরান খানের এই তুমুল জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর কথা গভীরভাবে ভাবতে শুরু করেন। তারা পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগের চিরাচরিত দুর্নীতির বিকল্প হিসেবে একটি তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান চাইছিলেন। ইমরান খানের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এবং তরুণ প্রজন্মের কাছে তার তুমুল জনপ্রিয়তা ছিল তাদের সেই রাজনৈতিক ছকের জন্য নিখুঁত একটি হাতিয়ার। বিশ্বকাপ জয়ের অপ্রতিরোধ্য গৌরব এবং ক্যান্সার হাসপাতালের অভাবনীয় মানবিক সাফল্য, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হওয়া চরম সম্মোহনী শক্তি নিয়ে 1996 সালে ইমরান খান আনুষ্ঠানিকভাবে পা রাখলেন রাজনীতির কঠিন পিচে। প্রতিষ্ঠা করলেন তার নিজস্ব রাজনৈতিক দল, পাকিস্তান তেহরিকি ইনসাফ বা PTI। তার বদ্ধমূল ধারণা ছিল ক্রিকেট মাঠের এই আকাশচুম্বী জনপ্রিয়তা এবং হাসপাতালের জন্য পাওয়া অন্ধবিশ্বাস তাকে খুব সহজেই ব্যালট বাক্সে জয় এনে দেবে। তিনি ভেবেছিলেন মানুষ যেভাবে তাকে চোখ বন্ধ করে কোটি কোটি টাকা অনুদান দিয়েছে, ঠিক সেভাবেই তারা তাকে ভোট দিয়ে ক্ষমতার সর্বোচ্চ মসনদে বসাবে। কিন্তু রাজনীতির মাঠ আর ক্রিকেটের 22 গজের পিচ যে এক নয়, তা বুঝতে তার বেশি সময় লাগেনি। যে মানুষটিকে বিশ্বকাপ জয়ের পর পুরো জাতি মাথায় তুলে নেচেছিল, রাজনীতির ময়দানে পা রাখতেই তিনি সম্মুখীন হলেন এমন এক নির্মম এবং অপ্রত্যাশিত বাস্তবের, যা তার সমস্ত অহংকারকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিল। বিরোধী দলগুলোর চরম উপহাস, রাজনৈতিক অভিজাতদের তুচ্ছ-তাচ্ছিল্য আর সাধারণ ভোটারদের নিদারুণ উপেক্ষার মুখে পড়ে ইমরান খান আবিষ্কার করলেন যে তিনি আসলে প্রবেশ করেছেন এক অনন্ত রাজনৈতিক গোলকধাঁধায়, যেখানে তার নামের পাশে সেঁটে দেওয়া হয়েছে এমন এক অপমানজনক তকমা যা তিনি কল্পনাও করেননি। অধ্যায় 3, রাজনীতির কঠিন পিচে, দাঙ্গা পার্টির দিনগুলো। রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত নির্মম ও রূঢ় সত্য হল, সামাজিক জনপ্রিয়তা এবং রাজনৈতিক মূলধন কখনোই এক বিষয় নয়। বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আনাতোল লিভেন তার পাকিস্তান আ হার্ড কান্ট্রি গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে দক্ষিণ এশিয়ার মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ভোটাররা সাধারণত জাতীয় বীর, ক্রীড়া তারকা বা সৎ মানুষদের ভোট দেয় না। তারা ভোট দেয় সেই স্থানীয় ক্ষমতাশালী ব্যক্তিকে যে তাদের থানা, পুলিশ, আদালত বা জমি জমার তদারকি করতে পারবে এবং রাষ্ট্রযন্ত্রের সুযোগ সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে।
এই কাঠামোগত বাস্তবতার সবচেয়ে মর্মান্তিক প্রমাণ হল 1997 সালের 3 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচন। মাত্র 5 বছর আগে যিনি দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এবং হাসপাতাল নির্মাণ করে যিনি পুরো জাতির কাছে দেবতা তুল্য হয়ে উঠেছিলেন, সেই ইমরান খান তার নবগঠিত রাজনৈতিক দল নিয়ে 9টি সংসদীয় আসন থেকে লড়েছিলেন। ফলাফল ছিল 0। একটি আসনেও তিনি জয়লাভ করতে পারেননি। তার দলের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং দলটি সারা দেশে মাত্র 1% সামান্য বেশি ভোট পেয়েছিল। যে মানুষটির এক ডাকে পুরো জাতি অন্ধের মতো কোটি কোটি টাকা দান করেছিল, ব্যালট বাক্সে সেই জাতি তাকে চরমভাবে প্রত্যাখ্যান করে। 1996 সালের 25 এপ্রিল প্রথাগত রাজনীতির দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইমরান খান প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই। তার লক্ষ্য ছিল ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু পাকিস্তানের রাজনীতি ছিল এক জটিল এবং দুর্ভেদ্য সামন্ততান্ত্রিক কাঠামো বা বিরাদারি বা গোত্র সিস্টেমের উপর সম্পূর্ণ নির্ভরশীল। রাজনীতিতে প্রবেশের প্রথম 15টি বছর ইমরান খানের জন্য ছিল চরম ব্যর্থতা, হতাশা আর নিদারুণ অপমানের এক দীর্ঘ অধ্যায়। প্রথাগত রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি মানে পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগের শীর্ষ নেতারা তাকে প্রকাশ্যে এবং তীব্র উপহাস করতে শুরু করেন। পাকিস্তানের গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে পিটিআইকে একটি অত্যন্ত ব্যঙ্গাত্মক নাম দেওয়া হয়েছিল, তাঙ্গা পার্টি। তাঙ্গা মানে হল এক ঘোড়ায় টানা ছোট গাড়ি। বিরোধীদের এই চরম উপহাসের মূল কারণ ছিল দলটির জনসমর্থন এবং সাংগঠনিক ভিত্তি এতই নগণ্য ছিল যে দলের প্রথম সারির সব নেতাকর্মীকে একটি মাত্র ঘোড়ার গাড়িতে খুব সহজেই বসিয়ে দেওয়া যাবে। কেন একজন অপ্রতিদ্বন্দ্বী ন্যাশনাল আইকন রাজনীতির মাঠে এত শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছিলেন? প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ওয়াসিম তার পলিটিক্স অ্যান্ড দ্য স্টেট ইন পাকিস্তান বইয়ে এর একটি নিখুঁত একাডেমিক বিশ্লেষণ দিয়েছেন। তার মতে 90-এর দশকে পাকিস্তানের নির্বাচনী রাজনীতি ছিল সম্পূর্ণভাবে ইলেকটেবলস বা স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত। ইলেকটেবলসরা হলেন সেই সমস্ত সামন্ত প্রভু, শিল্পপতি বা গোত্রপ্রধান যারা নিজস্ব প্রভাব খাটিয়ে একটি নির্দিষ্ট এলাকার ভোট ব্যাংক একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করেন। ইমরান খানের দলে এমন কোনো হেভিওয়েট ইলেকটেবলস ছিল না। তিনি রাজনীতি করতে চেয়েছিলেন নিছক সততা এবং আদর্শের উপর ভর করে। কিন্তু পাকিস্তানের গ্রামীণ এবং আধা শহরে ভোটারদের কাছে দুর্নীতিমুক্ত নেতার চেয়ে এমন নেতার কদর অনেক বেশি ছিল যে তাদের প্রাত্যহিক থানা কাচারির কাজ উদ্ধার করে দিতে পারবে। এই দীর্ঘ এবং নিঃসঙ্গ লড়াইয়ের আরেকটি হতাশাজনক অধ্যায় ছিল 2002 সালের সাধারণ নির্বাচন। জেনারেল পারভেজ মোশাররফের সামরিক শাসনামলে অনুষ্ঠিত সেই নির্বাচনে পিটিআই মাত্র একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়। নিজের পৈতৃক শহর মিয়ানওয়ালি আসন থেকে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ইমরান খান। পার্লামেন্টে তিনি হয়ে ওঠেন এক চরম নিঃসঙ্গ কণ্ঠস্বর। বিরোধী বা সরকারি কোনো শিবিরেই তার কথার কোনো কার্যকর রাজনৈতিক মূল্য ছিল না। প্রখ্যাত সাংবাদিক জাহিদ হুসেইন তার দ্য স্করপিয়ন্স টেইল গ্রন্থে উল্লেখ করেছেন যে মোশাররফ আমলে ইমরান খান ক্রমশ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন। তাকে বিবেচনা করা হতো এমন একজন আদর্শবাদী রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যার অনেক বড় বড় সুন্দর কথা আছে, কিন্তু মাঠে ভোট আনার মতো কোনো রাজনৈতিক সংগঠন নেই। রাজনৈতিক হতাশার এই ধারাবাহিকতায় 2007 সালে যখন পাকিস্তানে প্রবল আইনজীবী আন্দোলন শুরু হয়, তখন ইমরান খান সামরিক স্বৈরশাসনের প্রতিবাদে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে 2008 সালের সাধারণ নির্বাচন তিনি সম্পূর্ণভাবে বর্জনের ঘোষণা দেন। প্রথাগত রাজনীতির ব্যাকরণে এটি ছিল রাজনৈতিক আত্মহত্যার শামিল। 2008 থেকে 2011 সাল পর্যন্ত পিটিআই পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে প্রায় অস্তিত্বহীন একটি দলে পরিণত হয়। দলটির না ছিল পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব, না ছিল রাজপথে কোনো শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। মূলধারার রাজনৈতিক বিশ্লেষকরা প্রকাশ্যে ভবিষ্যৎবাণী করতে শুরু করেন যে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে। তিনি বড়জোর একজন সফল সমাজকর্মী বা ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা হিসেবেই ইতিহাসে স্থান পাবেন।
রাষ্ট্রনায়ক হিসেবে নয়। কিন্তু এই চরম হতাশা ও রাজনৈতিক বনবাসের দিনগুলোতেই পিটিআই এর ভেতরে একটি অত্যন্ত ধীর, নীরব অথচ সুদূর প্রসারী কাঠামোগত পরিবর্তন ঘটছিল। এক দশক মাঠে মার খাওয়ার পর ইমরান খান গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে শুধু দুর্নীতি বিরোধী বক্তৃতা দিয়ে সামন্ততান্ত্রিক এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। তাকে এমন একটি গোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে যারা এই ইলেকটেবলস বা গোত্রভিত্তিক রাজনীতির বাইরে। আর সেই গোষ্ঠীটি ছিল পাকিস্তানের তরুণ প্রজন্ম এবং উদীয়মান শহুরে মধ্যবিত্ত শ্রেণী। প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাথমিক যুগে পিটিআই অত্যন্ত সুকৌশলে এই তরুণদের সংগঠিত করতে শুরু করে। তারা এমন এক রাজনৈতিক নেটওয়ার্ক তৈরি করেছিল যা চিরাচরিত মিটিং মিছিলের বদলে ইন্টারনেট, ব্লগ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিস্তার লাভ করছিল। দিন দিন প্রথাগত রাজনৈতিক দলগুলো যখন দুর্নীতি আর ক্ষমতার ভাগবাটোয়ারায় মগ্ন, তখন ইমরান খান লোকচক্ষুর অন্তরালে একটি সুপ্ত আগ্নেয়গিরির তৈরি করছিলেন। 2011 সাল, বিশ্বজুড়ে তখন আরব বসন্ত, এর তুমুল হাওয়া বইছে। তরুণদের তীব্র আন্দোলনে মধ্যপ্রাচ্যের বড় বড় স্বৈর শাসকদের পতন ঘটছে। পাকিস্তানের রাজনীতিতে তখনও কেউ কল্পনা করতে পারেনি যে সেই বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের একটি ঝাপটা তাদের দেশেও আঘাত হানতে পারে। এমনই এক থমথমে রাজনৈতিক পরিস্থিতিতে ইমরান খান একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি ঘোষণা দিলেন যে তিনি লাহোরে একটি বিশাল রাজনৈতিক সমাবেশ করবেন। লাহোর ছিল নওয়াজ শরীফের দুর্ভেদ্য রাজনৈতিক দুর্গ, পাকিস্তান মুসলিম লীগের জন্মস্থান এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকেন্দ্র। সেখানে একটি তথাকথিত তাঙা পার্টির সমাবেশ ডাকার অর্থ ছিল নিশ্চিত রাজনৈতিক অপমান বরণ করে নেওয়া। সমস্ত রাজনৈতিক পণ্ডিত ও গণমাধ্যম পূর্বাভাস দিল এই সমাবেশটি হবে ইমরান খানের রাজনৈতিক কফিনের শেষ পেরেক। ময়দান পুরোপুরি ফাঁকা থাকবে এবং পরদিন মিডিয়া তাকে নিয়ে চূড়ান্ত উপহাস করবে। 30 অক্টোবর 2011, সমাবেশের দিন সকালবেলা, লাহোরের ঐতিহাসিক মিনারে পাকিস্তান ময়দান। অধ্যায় 4, 2011 লাহোর জলসা এবং নয়া পাকিস্তান। গণ আন্দোলনের মনস্তত্ত্বে একটি বহুল প্রচলিত তত্ত্ব রয়েছে যাকে বলা হয় ক্রিটিক্যাল মাস বা যুগান্তকারী ভর। সমাজবিজ্ঞানী ম্যালকম গ্ল্যাডওয়েল তার বিখ্যাত দ্য টিপিং পয়েন্ট গ্রন্থে অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে একটি দীর্ঘস্থায়ী নিভৃত ধারণা যা আন্দোলন হঠাৎ করে মহামারীর মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে এবং পুরো সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে রাতারাতি বদলে দেয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতির মাঠে এই টিপিং পয়েন্ট বা চূড়ান্ত পট পরিবর্তনের মুহূর্ত খুব কম রাজনৈতিক নেতার ভাগ্যেই জোটে। পাকিস্তানের ৭৬ বছরের ঘটনাবহুল ইতিহাসে ঠিক এমন একটি বিরল, বিস্ময়কর এবং মনস্তাত্ত্বিক বিস্ফোরণ ঘটেছিল 2011 সালের 30 অক্টোবর। এই ময়দানটি পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের চরম তাৎপর্যপূর্ণ। 1940 সালে ঠিক এই স্থানেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা ছিল রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্মের প্রথম প্রাতিষ্ঠানিক ভিত্তি। কিন্তু 2011 সালের সেই অক্টোবরের সকালে নওয়াজ শরীফের একচ্ছত্র রাজনৈতিক দুর্গ বলে পরিচিত এই শহরে ইমরান খানের সমাবেশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে চরম তাচ্ছিল্য এবং অবজ্ঞা বিরাজ করছিল। সকলের বদ্ধমূল ধারণা ছিল ইমরান খানের মতো একজন রাজনৈতিকভাবে ব্যর্থ এবং জনবিচ্ছিন্ন নেতার ডাকে কয়েক হাজার মানুষের বেশি জড়ো হবে না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে লাহোরের চিত্র সম্পূর্ণ এবং নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ এবং প্রথাগত পূর্বাভাসকে ভুল প্রমাণ করে হাজার হাজার তরুণ তরুণী, নারী এবং মধ্যবিত্ত পরিবারের সদস্য ময়দানের দিকে ছুটতে থাকেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এদের মধ্যে একটি বিশাল অংশ জীবনে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নিচ্ছিলেন। সন্ধ্যা নামার আগেই মিনারে পাকিস্তান ময়দান আক্ষরিক অর্থেই এক কানায় কানায় পূর্ণ উত্তাল জনসমুদ্রে পরিণত হয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং গবেষক ডক্টর মরিয়ম মুফতি তার বহুল পঠিত গ্রন্থ পাকিস্তানস পলিটিক্যাল পার্টিস
সার্ভাইভিং বিটুইন ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসিতে এই সমাবেশটিকে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের একটি প্যারাডাইম শিফট বা মৌলিক রূপান্তর হিসেবে আখ্যায়িত করেছেন। তার নিবিড় গবেষণা অনুযায়ী সেদিনের এই বিশাল জনসমাগমের মূল কারণ কোনো প্রথাগত বা মাঠ পর্যায়ের রাজনৈতিক সংগঠন ছিল না। এর নেপথ্যে কাজ করেছিল প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অভাবনীয় শক্তি। পিটিআই ছিল পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল যারা অত্যন্ত সুকৌশলে ফেসবুক, টুইটার এবং ব্লগকে ব্যবহার করে সরাসরি তরুণ প্রজন্মের কাছে তাদের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। এই ডিজিটাল বিপ্লব চিরাচরিত ইলেকটেবলস বা গোত্রপ্রধানদের দীর্ঘদিনের রাজনৈতিক বলয়কে সম্পূর্ণ পাশ কাটিয়ে এক নতুন ভোটার শ্রেণী তৈরি করেছিল। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর তথ্যমতে সেই সময় পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 64% বয়স ছিল 30 বছরের নিচে। এই সুবিশাল তরুণ সমাজ ছিল দেশের প্রথাগত রাজনৈতিক দলগুলোর প্রতি চরমভাবে বীতশ্রদ্ধ। একদিকে সন্ত্রাসবাদের বিস্তার, অন্যদিকে বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতা তরুণদের মনে এক গভীর রাজনৈতিক শূন্যতার জন্ম দিয়েছিল। পিটিআই এই শূন্যস্থানটিকেই অত্যন্ত চতুরতার সাথে কাজে লাগিয়েছিল। তারা এমন এক রাজনৈতিক বয়ান তৈরি করেছিল যা ছিল অত্যন্ত আগ্রাসী এবং একই সাথে আশাব্যঞ্জক। সেদিন সেই লাখো মানুষের গর্জনের সামনে দাঁড়িয়ে ইমরান খান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আক্রমণাত্মক ভাষণটি দেন। তিনি প্রথাগত দুই বৃহৎ রাজনৈতিক দল আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি মানে পিপিপি এবং নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ উভয়ের বিরুদ্ধে সরাসরি এবং নজিরবিহীন দুর্নীতির অভিযোগ এনে রাজনৈতিক জিহাদ ঘোষণা করেন। এই ঐতিহাসিক সমাবেশ থেকেই জন্ম নেয় তার সেই বিখ্যাত এবং প্রবল প্রতাপশালী স্লোগান নয়া পাকিস্তান। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টোফ জেফ্রেল্ট তার দ্য পাকিস্তান প্যারাডক্স বইয়ে এই সময়কার রাজনৈতিক মেরুকরণের অত্যন্ত গভীর বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন যে ইমরান খানের এই নয়া পাকিস্তান মূলত শহুরে শিক্ষিত মধ্যবিত্ত প্রবাসী পাকিস্তানি এবং বেকার তরুণদের একটি ইউটোপিয়ান বা কাল্পনিক আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিল। এই স্বপ্নটি ছিল এমন এক রাষ্ট্রের যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, যেখানে আইনের কঠোর শাসন নিশ্চিত হবে এবং দুর্নীতির কোনো অস্তিত্ব থাকবে না। সেদিনের সেই সমাবেশ চূড়ান্তভাবে প্রমাণ করেছিল যে পিটিআই আর কোনো অবহেলিত তাঙা পার্টি নয়, বরং তারা পাকিস্তানের দ্বিদলীয় রাজনীতির একচেটি আধিপত্য ভেঙে একটি প্রবল এবং ধ্বংসাত্মক তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। লাহোর জলসার এই অভূতপূর্ব মনস্তাত্ত্বিক সাফল্যের পর পিটিআই এর রাজনৈতিক গতিপথে প্রচণ্ড হাওয়া লাগে। পরের কয়েক মাসের মধ্যে করাচি, পেশোয়ার এবং কোয়েটার মতো বড় শহরগুলোতে পিটিআই একের পর এক বিশাল সমাবেশ করতে সক্ষম হয়। এমনকি অন্যান্য প্রথাগত দলের অনেক সুযোগ সন্ধানী শীর্ষ নেতাও ক্ষমতার পালাবদলের আভাস পেয়ে দলে দলে পিটিআইতে যোগ দিতে শুরু করেন। ইমরান খান অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে জনগণের এই প্রবল সমর্থন এবং তরুণদের এই সুনামি তাকে আগামী 2013 সালের সাধারণ নির্বাচনেই সরাসরি ক্ষমতার সর্বোচ্চ মসনদে বসিয়ে দেবে। কিন্তু 2013 সালের সাধারণ নির্বাচনের ফলাফল ইমরান খানের সেই আত্মবিশ্বাসে একটি চরম আঘাত হানে। পিটিআই খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার গঠন করতে সক্ষম হলেও এবং জাতীয় পরিষদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে আবির্ভূত হলেও কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা পায়নি। ক্ষমতায় ফিরে আসে তার রাজনৈতিক চিরশত্রু নওয়াজ শরীফের দল। এই নির্বাচনী ধাক্কা ইমরান খানকে একটি অত্যন্ত রূঢ় এবং নির্মম রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তিনি স্পষ্টভাবে বুঝতে পারেন কেবল আদর্শবাদী তরুণদের স্লোগান, পরিচ্ছন্ন ভাবমূর্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইক শেয়ার দিয়ে নয়া পাকিস্তান গড়া বা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করা অসম্ভব। পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার একটি অদৃশ্য, অলিখিত এবং অমোঘ ব্যাকরণ রয়েছে। প্রখ্যাত পাকিস্তানি সাংবাদিক এবং ইতিহাসবিদ সুজা নওয়াজ তার ক্রসড সোর্স পাকিস্তান ইটস আর্মি অ্যান্ড দ্য ওয়ার্স উইদিন গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে জনগণের বিপুল ভোটে পাকিস্তানের মসনদে বসার জন্য একটি প্রয়োজনীয় শর্ত হতে পারে, কিন্তু কখনোই তার চূড়ান্ত শর্ত নয়।
এর জন্য অপরিহার্যভাবে প্রয়োজন ক্ষমতার আসল নিয়ন্ত্রক, অর্থাৎ রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স বা জিএসকিউ বা সামরিক এস্টাবলিশমেন্টের প্রচ্ছন্ন আশীর্বাদ। রাষ্ট্র ক্ষমতা দখল করার অদম্য আকাঙ্ক্ষায় ইমরান খান তখন তার রাজনৈতিক কৌশল সম্পূর্ণ পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। আদর্শের চাদর সরিয়ে তিনি প্রবেশ করলেন প্রথাগত রাজনীতির সেই অন্ধকার এবং দর কষাকষির গলিতে। তিনি সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ইলেকটেবলস বা প্রভাবশালীদের নিজ দলে টানতে শুরু করলেন, যাদের বিরুদ্ধে তিনি এতকাল প্রকাশ্যে জেহাদ করে এসেছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ হিসেবে তিনি এক গোপন ও অদৃশ্য রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ হতে শুরু করলেন, সেই অত্যন্ত শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের সাথে, যারা আড়াল থেকে পুরো দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। ক্ষমতার তীব্র মোহ এবং প্রধানমন্ত্রী হওয়ার অন্ধ বাসনায় ইমরান খান যখন এই বিপজ্জনক আপোষগুলো করছিলেন, তখন তিনি ঘুণাক্ষরে বুঝতে পারেননি যে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পা দিচ্ছেন এমন এক মারাত্মক এবং ধ্বংসাত্মক ফাঁদে, যা। অধ্যায় 5, ক্ষমতার মসনদ, 2018 সালের নির্বাচন ও এস্টাবলিশমেন্ট ফ্যাক্টর। পাকিস্তানের 75 বছরের রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য এবং রূঢ় পরিসংখ্যান রয়েছে। আজ পর্যন্ত দেশটির কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী তার 5 বছরের সাংবিধানিক মেয়াদ পূর্ণ করতে পারেননি। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এই অদৃশ্য এবং অলিখিত শাসন ব্যবস্থাকে বলা হয় ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র। ডক্টর আকিল শাহ তার সারা জাগানো গ্রন্থ দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি, মিলিটারি পলিটিক্স ইন পাকিস্তান, এই বইয়ে অত্যন্ত নিখুঁতভাবে দেখিয়েছেন যে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার চাবিকাঠি কখনোই শুধু ব্যালট বাক্সে বা জনগণের ম্যান্ডেটে সীমাবদ্ধ থাকে না। এর চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের হাতে। 2013 সালের নির্বাচনে চূড়ান্ত ব্যর্থতার পর এই রূঢ় রাজনৈতিক সমীকরণটি ইমরান খান অত্যন্ত গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। আদর্শবাদের চাদর সরিয়ে তিনি তখন বুঝতে পারেন যে কেবল সৎ উদ্দেশ্য এবং তারুণ্যের উন্মাদনা দিয়ে পাকিস্তানের মসনদে বসা সম্পূর্ণ অসম্ভব। ক্ষমতায় যেতে হলে তাকে আপোষ করতে হবে সেই অদৃশ্য শক্তির সাথে, যারা আড়াল থেকে কলকাঠি নাড়ে। 2013 থেকে 2018 সাল, এই 5 বছরে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর রাজনৈতিক চরিত্রে এক আমূল এবং কৌশলগত পরিবর্তন আসে। ফরাসি গবেষক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ক্রিস্টোফ জেফ্রেল্ট এর বিশ্লেষণ অনুযায়ী ইমরান খান এই সময়ে তার দলে সেই সমস্ত ইলেকটেবলস বা সামন্ততান্ত্রিক রাজনৈতিক প্রভাবশালীদের হাসি মুখে স্বাগত জানাতে শুরু করেন, যাদের বিরুদ্ধে তিনি এতকাল প্রকাশ্যে জিহাদ ঘোষণা করেছিলেন। এই ইলেকটেবলসরা ছিলেন এমন এক সুবিধাভোগী গোষ্ঠী যারা বাতাসের গতি বুঝে দল বদল করেন, যাদের নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং সবচেয়ে বড় কথা, যাদের সাথে সামরিক এস্টাবলিশমেন্টের গভীর পরীক্ষিত সংযোগ থাকে। আদর্শবাদী তরুণদের নিয়ে গড়া পিটিআই ধীরে ধীরে পরিণত হতে থাকে প্রথাগত সুবিধাবাদী এবং পুরনো রাজনীতিকদের এক নতুন আশ্রয়ে। ঠিক একই সময়ে পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টেও তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে চরম অস্বস্তিতে ছিল। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং সেনাবাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা নওয়াজ শরীফকে সামরিক বাহিনীর প্রকাশ্য শত্রুতে পরিণত করে। এরপরই পাকিস্তানের রাজনীতিতে শুরু হয় এক সুপরিকল্পিত এবং নীরব পট পরিবর্তনের খেলা। 2016 সালে আন্তর্জাতিক পানামা পেপার্স কেলেঙ্কারি ফাঁস হলে নওয়াজ শরীফের পরিবারের বিদেশে বিপুল সম্পদের তথ্য প্রকাশ্যে আসে। এই অভাবনীয় সুযোগটিকে কাজে লাগিয়ে পাকিস্তানের বিচার বিভাগ এবং সামরিক এস্টাবলিশমেন্ট এক অভূতপূর্ব নীরব জোট গঠন করে। 2017 সালে সুপ্রিম কোর্টের এক চরম বিতর্কিত রায়ে নওয়াজ শরীফকে আজীবনের জন্য রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা করা হয় এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নওয়াজ শরীফের এই নাটকীয় রাজনৈতিক পতনের মধ্য দিয়েই 2018 সালের নির্বাচনের মঞ্চ নিখুঁতভাবে প্রস্তুত হতে থাকে। আন্তর্জাতিক বিশ্লেষক এবং পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো এই পুরো প্রক্রিয়াটিকে নাম দিয়েছিলেন প্রজেক্ট ইমরান।
হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান তাদের 2018 সালের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করে যে এই নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে বিজয়ী করার জন্য রাষ্ট্রের ভেতর থেকে নজিরবিহীন রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বা কারচুপি করা হয়েছে। গণমাধ্যমের ওপর অত্যন্ত কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়। বিরোধী দল PMLN এর নেতাদের গণহারে গ্রেপ্তার করা হয় এবং অসংখ্য শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে জোরপূর্বক পিটিআইতে যোগ দিতে বা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়। 25 জুলাই 2018 সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশের পর ইমরান খানের পিটিআই জাতীয় পরিষদে সর্বোচ্চ 119টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। 18 আগস্ট 2018 সালে দীর্ঘ 22 বছরের রাজনৈতিক সংগ্রাম, অক্লান্ত লড়াই এবং চরম আপোষের পর ইমরান খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যে মানুষটি একসময় সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সুনামির ডাক দিয়েছিলেন, তিনি ক্ষমতায় বসলেন MQM এবং BAP এর মতো এস্টাবলিশমেন্টের আশীর্বাদ পুষ্ট ছোট ছোট সুবিধাবাদী দলের সাথে জোট গঠন করে। ইমরান খানের এই নতুন সরকার পরিচালনা ব্যবস্থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা আখ্যায়িত করেন হাইব্রিড রেজিম বা মিশ্র শাসন ব্যবস্থা হিসেবে। প্রখ্যাত পাকিস্তানি রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হাসান আশকারি রিজভি তার গবেষণায় দেখিয়েছেন যে এই হাইব্রিড মডেলে নির্বাচিত বেসামরিক সরকার কেবল রাষ্ট্রের দৈনন্দিন কাজের তদারকি করে, আর পররাষ্ট্র, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার মতো মূল নীতিগুলো সরাসরি নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী। এই প্রথম পাকিস্তানের ইতিহাসের সামরিক এস্টাবলিশমেন্ট এবং বেসামরিক সরকার প্রকাশ্যে একই সুরে কথা বলতে শুরু করে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যকার এই নিখুঁত বোঝাপড়াকে গণমাধ্যমে অত্যন্ত সুকৌশলে সেম পেজ বা একই পৃষ্ঠায় থাকার তত্ত্ব হিসেবে জোরে সোরে প্রচার করা হয়। কিন্তু নয়া পাকিস্তানের রঙিন স্বপ্ন এবং সরকার পরিচালনার রূঢ় বাস্তবতার মধ্যে ছিল আকাশ পাতাল ব্যবধান। ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই ইমরান খান এক গভীর এবং অস্তিত্ব রক্ষাকারী অর্থনৈতিক সংকটের মুখোমুখি হন। তার দলের ভেতরে থাকা সেই সুবিধাবাদী ইলেকটেবলসরা জনগণের কল্যাণের বদলে নিজেদের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে চরমভাবে ব্যস্ত হয়ে পড়েন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্ত, ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনে এক চরম হতাশা নামিয়ে আনে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া 1 কোটি চাকরি এবং 50 লাখ বাড়ির স্বপ্ন খুব দ্রুতই রাজনৈতিক ভাওতাবাজিতে পরিণত হতে শুরু করে। এর চেয়েও বড় সংকট ঘনীভূত হচ্ছিল ক্ষমতার অন্দরমহলে, লোকচক্ষুর একেবারে অন্তরালে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ক্ষমতা হলো একটি শূন্য সমষ্টির খেলা বা জিরো সাম গেম, যেখানে একজনের ক্ষমতা বাড়লে অন্যের ক্ষমতা কমতে বাধ্য। ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ধীরে ধীরে সামরিক বলয়ের বাইরে নিজের একটি স্বাধীন রাজনৈতিক এবং প্রশাসনিক বলয় তৈরি করার চেষ্টা করতে থাকেন, যা এস্টাবলিশমেন্টের কাছে ছিল চরম অগ্রহণযোগ্য। সামরিক বাহিনী তাকে ক্ষমতায় বসিয়েছিল তাদের স্বার্থ রক্ষার জন্য, একজন আজ্ঞাবহ শাসক হিসেবে, কোনো স্বাধীন বা একগুঁয়ে রাষ্ট্রনায়ক হিসেবে নয়। ক্ষমতার এই হাইব্রিড কাঠামোটি দৃশ্যত অত্যন্ত শক্তিশালী এবং নিচ্ছিদ্র মনে হলেও এর ভেতরে ভেতরে মারাত্মক ফাটল ধরতে শুরু করেছিল। ইমরান খান অত্যন্ত বিলম্বে হলেও বুঝতে পারছিলেন যে ক্ষমতার সর্বোচ্চ মসনদে তিনি বসে থাকলেও সেই মসনদের মূল খুঁটিগুলো তার নিয়ন্ত্রণে নেই। তিনি এমন এক রাজনৈতিক তাসের ঘরে বসবাস করছিলেন যার যে কোনো একটি তাস সরিয়ে নিলেই তার পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতোই ধসে পড়বে। আর ঠিক তখনই 2021 সালের শেষ দিকে রাষ্ট্রের অন্যতম গোপনীয় এবং স্পর্শকাতর একটি পদে নিয়োগকে কেন্দ্র করে এমন এক নজিরবিহীন সংঘাতের সূত্রপাত ঘটে যা শুধু বহু চর্চিত সেম পেজ তত্ত্বকেই চুরমার করে দেয়নি, বরং পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দেয়। সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে প্রধানমন্ত্রীর ডেস্কে আসা একটি মাত্র ফাইল। অধ্যায় 6, পর্দার পেছনের ভাঙন, একই পৃষ্ঠার সমাপ্তি। রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতাকে বলা হয় একটি অত্যন্ত ঈর্ষাকাতর সত্তা, যা কখনোই ভাগাভাগি করা যায় না।
পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে বেসামরিক সরকার এবং সামরিক এস্টাবলিশমেন্টের সম্পর্কের একটি অলিখিত এবং নির্মম নিয়ম রয়েছে। যে মুহূর্তে একজন বেসামরিক প্রধানমন্ত্রী নিজেকে সামরিক বলয়ের বাইরে গিয়ে স্বাধীন বা সমকক্ষ ভাবতে শুরু করেন, ঠিক সেই মুহূর্তেই তার রাজনৈতিক পতনের ক্ষণ গণনা শুরু হয়। 2018 সাল থেকে ক্ষমতায় থাকা ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মধ্যকার সম্পর্ককে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নিখুঁত হাইব্রিড রেজিম হিসেবে আখ্যায়িত করা হতো। সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবাই একটি তত্ত্ব প্রবলভাবে প্রচার করত, তা হল সরকার এবং সামরিক বাহিনী পুরোপুরি সেম পেজ বা একই পৃষ্ঠায় রয়েছে। কিন্তু ফরাসি সমাজবিজ্ঞানী মিশেল ফুকো তার পাওয়ার অ্যান্ড নলেজ তত্ত্বে দেখিয়েছেন, ক্ষমতার কেন্দ্রগুলো যখন একই সমান্তরালে চলে আসে তখন তাদের মধ্যে একটি নীরব কিন্তু বিধ্বংসী স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয়। এই হাইব্রিড কাঠামোতে প্রথম দৃশ্যমান ফাটল ধরে পররাষ্ট্রনীতি এবং প্রশাসনিক কৌশল নিয়ে, কিন্তু যে ঘটনাটি এই ফাটলকে একটি প্রকাশ্য এবং ধ্বংসাত্মক সংঘাতে পরিণত করে তা ঘটেছিল 2021 সালের অক্টোবরে। কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এবং স্পর্শকাতর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। প্রখ্যাত সামরিক বিশ্লেষক ডক্টর আয়েশা সিদ্দিকা তার বিখ্যাত মিলিটারি ইঙ্ক গ্রন্থে বিশ্লেষণ করেছেন কিভাবে আইএসআই পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কাঠামোর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে। আইএসআই প্রধানের পদটি শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নয়, বরং দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার। 2021 সালের 6 অক্টোবর সামরিক সদর দপ্তর জিএসকিউ থেকে এক নিয়মিত রদবদলের অংশ হিসেবে তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে সরিয়ে পেশোয়ার কোর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমকে। সামরিক কাঠামোর রীতিনীতি অনুযায়ী এটি একটি সম্পূর্ণ সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু ইমরান খান এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেনারেল ফয়েজ হামিদ ছিলেন ইমরান খানের রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় ভরসা, যিনি পর্দার আড়াল থেকে বিরোধী দলের দমন এবং জোট সরকার টিকিয়ে রাখতে প্রধান ভূমিকা পালন করছিলেন। ইমরান খান আসন্ন নির্বাচনের কথা ভেবে তাকে আইএসআই প্রধান হিসেবে পদে বহাল রাখতে চেয়েছিলেন। তাই সামরিক বাহিনীর প্রস্তাবিত নতুন আইএসআই প্রধানের নিয়োগ ফাইলে স্বাক্ষর করতে তিনি কালক্ষেপণ করতে শুরু করেন। টানা 3 সপ্তাহ ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সামরিক সদর দপ্তরের মধ্যে এক নজিরবিহীন এবং চরম নীরব স্নায়ুযুদ্ধ চলতে থাকে। একটি পারমাণবিক অস্ত্রধারী দেশে সেনাপ্রধানের একটি সরাসরি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই প্রকাশ্য অবস্থান ছিল সামরিক এস্টাবলিশমেন্টের জন্য অত্যন্ত অবমাননাকর। অবশেষে 26 অক্টোবর ইমরান খান ফাইলে স্বাক্ষর করতে বাধ্য হন, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। সেম পেজ তত্ত্বটি চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সামরিক বাহিনী প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা এখন থেকে রাজনীতিতে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পাকিস্তানের রাজনৈতিক ব্যাকরণে এস্টাবলিশমেন্টের এই নিরপেক্ষতার অর্থ হল তারা আর প্রধানমন্ত্রীর ছাতা হিসেবে কাজ করবে না। ইমরান খানের মাথার ওপর থেকে অদৃশ্য সেই সুরক্ষার ঢাল সরে যাওয়ার পরপরই পাকিস্তানের বিরোধী দলগুলো, যারা এতদিন কোণঠাসা ছিল, তারা রক্তের গন্ধ পাওয়া হাঙরের মতো আক্রমণাত্মক হয়ে ওঠে। শুরু হয় পার্লামেন্টে অনাস্থা ভোটের নিখুঁত ব্লুপ্রিন্ট। চারদিক থেকে যখন সরকার পতনের ফাঁদ সম্পূর্ণ প্রস্তুত, নিজের রাজনৈতিক পতন যখন প্রায় নিশ্চিত, ঠিক সেই চরম মুহূর্তে ইমরান খান এক অভাবনীয় চাল চাললেন। 2022 সালের 27 মার্চ ইসলামাবাদে এক বিশাল জনসমাবেশে তিনি তার পকেট থেকে বের করেন একটি ভাঁজ করা গোপন কাগজ। লাখো জনতার সামনে সেই কাগজটি উঁচিয়ে ধরে তিনি দাবি করেন যে তার বিরুদ্ধে এই অনাস্থা ভোট কোনো সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি সরাসরি ওয়াশিংটন থেকে আসা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক অধ্যায় 7 সাইফার ট্র্যাজেডি এবং ক্ষমতাচ্যুতি। ভূ রাজনীতিতে একটি বহুল প্রচলিত মনস্তাত্ত্বিক কৌশল হল র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট
বা পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার নীতি। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন মুলার তার গবেষণায় অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন, যখন কোনো রাষ্ট্রনায়ক গভীর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে পড়েন বা তার ক্ষমতা চরম হুমকির মুখে থাকে, তখন তিনি সুকৌশলে একটি বাহ্যিক বা বিদেশি শত্রুর জুজু তৈরি করেন। এর ফলে সাময়িকভাবে পুরো জাতি অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদ ভুলে সেই নেতার পেছনে ঢাল হয়ে দাঁড়ায়। পাকিস্তানের রাজনীতির এক ঘোর অমানিসায় পড়ে ইমরান খান ঠিক এই মনস্তাত্ত্বিক কৌশলটিকেই তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। 2022 সালের মার্চ মাস পাকিস্তানের বিরোধী দলগুলো পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। সামরিক এস্টাবলিশমেন্টের পূর্ব ঘোষিত নিরপেক্ষ অবস্থানের কারণে তার জোট সরকারের শরিক দলগুলো একে একে পক্ষ ত্যাগ করতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর পতন যখন আক্ষরিক অর্থেই শুধু সময়ের ব্যাপার, তখন 27 মার্চ ইসলামাবাদের এক বিশাল জনসমাবেশে ইমরান খান তার পকেট থেকে একটি ভাঁজ করা গোপন কাগজ বের করেন। লাখো জনতার সামনে তিনি অত্যন্ত সুদৃঢ় কণ্ঠে অভিযোগ করেন, তাকে ক্ষমতাচ্যুত করার এই পুরো প্রক্রিয়াটি কোনো দেশীয় রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি সম্পূর্ণভাবে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র। পরবর্তীতে জানা যায়, এই অত্যন্ত গোপনীয় দলিলটি ছিল মূলত একটি সাইফার বা সাংকেতিক কূটনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এই বার্তাটি ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। 2023 সালে মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম দি ইন্টারসেপ্ট এই সাইফারের কথিত গোপন প্রতিলিপি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। ফাঁস হওয়া নথির তথ্য এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, 2022 সালের 7 মার্চ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে ইমরান খানের মস্কো সফর এবং ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। সাইফারের নথিতে ডোনাল্ড লু স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে সবকিছু ক্ষমা করে দেওয়া হবে, অন্যথায় পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে চরম পরিণতির শিকার হতে হবে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত এবং গবেষক হুসেইন হাক্কানি তার বিখ্যাত ম্যাগনিফিসেন্ট ডিলিউশনস গ্রন্থে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের অবিশ্বাস এবং জটিল ভূ রাজনৈতিক সম্পর্কের যে নিখুঁত চিত্র তুলে ধরেছেন। সাইফার বিতর্ক ছিল তারই এক চরম এবং নাটকীয় বিস্ফোরণ। ইমরান খানের এই বিদেশি ষড়যন্ত্র বা রেজিম চেঞ্জ অপারেশন তত্ত্ব সাধারণ পাকিস্তানি নাগরিকদের মধ্যে প্রবল এবং অন্ধ জাতীয়তাবাদী আবেগের জন্ম দেয়। তরুণ প্রজন্মের চোখে তিনি রাতারাতি পরিণত হন পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এক অকুতভয় গ্লোবাল নায়কে। কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক এবং আইনি কাঠামোর কাছে রাস্তার এই আবেগের কোনো আইনি মূল্য ছিল না। 9 এপ্রিল 2022 পাকিস্তানের সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশে পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হয়। রাত যত গভীর হতে থাকে, ইসলামাবাদের ক্ষমতার অলিন্দে নাটকীয়তা তত চরম আকার ধারণ করতে থাকে। মধ্যরাতে দেশের সর্বোচ্চ আদালত এবং সামরিক সদর দপ্তরের দরজা একযোগে খোলা হয়, যা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। অবশেষে 10 এপ্রিলের প্রথম প্রহরে 174 জন আইন প্রণেতার সরাসরি ভোটে ইমরান খান আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন। পাকিস্তানের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নির্বাচিত প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে অপমানজনকভাবে তার পদ হারান। ক্ষমতা হারানোর পর প্রথাগত রাজনীতিকরা সাধারণত নিরাপদ আত্মগোপনে যান অথবা এস্টাবলিশমেন্টের সাথে নতুন করে আপোষের পথ খোঁজেন। পাকিস্তানের সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের বদ্ধমূল ধারণা ছিল, এস্টাবলিশমেন্টের চরম রোষানলে পড়ে এবং ক্ষমতা হারিয়ে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার এবার চিরতরে সমাপ্ত হয়েছে। কিন্তু ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত হয়ে ইমরান খান এমন এক বিধ্বংসী পথ বেছে নিলেন, যা পাকিস্তানের ইতিহাসে কোনো বেসামরিক নেতা কখনো করার স্পর্ধা দেখাননি। তিনি সরাসরি এবং প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করলেন সেই অদৃশ্য এবং সর্বশক্তিমান সামরিক শক্তির বিরুদ্ধে, যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল।
শুরু হলো রাজপথের এক নতুন, অপ্রতিরোধ্য এবং রক্তক্ষয়ী লড়াই। লক্ষ লক্ষ উন্মত্ত সমর্থক নিয়ে তিনি শুরু করলেন একের পর এক বিশাল লং মার্চ। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে এই নজিরবিহীন বিদ্রোহের ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। 2022 সালের 3 নভেম্বর লং মার্চের কনভয় যখন পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের বুক চিরে ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক তখন ভিড়ের ভেতর থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্রের নল অত্যন্ত নিখুঁত নিশানায় সরাসরি তাক করা হলো তার কন্টেইনারের দিকে। অধ্যায় 8, রাজপথের লড়াই এবং গুপ্ত হত্যার চেষ্টা। ইতিহাসে দেখা যায় ক্ষমতাচ্যুত পপুলিস্ট বা জনপ্রিয় নেতাদের সাধারণত দুটি পরিণত হয়। হয় তারা রাষ্ট্রযন্ত্রের চরম চাপে দেশ ছেড়ে দীর্ঘ নির্বাসনে যান, অথবা সম্পূর্ণ নীরবতা পালন করে পর্দার আড়ালে নতুন রাজনৈতিক আপোষের জন্য অপেক্ষা করেন। প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ আয়ান টেলবট তার পাকিস্তান আ মডার্ন হিস্ট্রি গ্রন্থে দেখিয়েছেন 90-এর দশকে বেনজির ভুট্টো বা নওয়াজ শরীফের মতো রাজনৈতিক নেতারা ক্ষমতা হারানোর পর সামরিক এস্টাবলিশমেন্টের সাথে লড়াইয়ের বদলে ঠিক এই আপোষ বা নির্বাসনের পথটি বেছে নিয়েছিলেন। কিন্তু 2022 সালের এপ্রিলে অপমানজনকভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান প্রথাগত রাজনীতির এই সমস্ত পুরনো ব্যাকরণ সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেললেন। তিনি নিরাপদ নির্বাসন বা নীরবতার বদলে বেছে নিলেন রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এবং অস্পৃশ্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক সরাসরি এবং নজিরবিহীন বিদ্রোহের পথ। ক্ষমতা হারানোর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিনি পুরো পাকিস্তানকে মনস্তাত্ত্বিক এবং শারীরিকভাবে কার্যত অবরুদ্ধ করে ফেলেন। সাইফার বা বিদেশি ষড়যন্ত্রের তত্ত্বকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি সারা দেশে একের পর এক বিশাল জনসভার আয়োজন করতে থাকেন। তার এই অভাবনীয় এবং আগ্রাসী পুনরুত্থান সামরিক এস্টাবলিশমেন্ট এবং শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নবগঠিত জোট সরকারের জন্য এক চরম রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হাসান আসকারি রিজভির মতে পাকিস্তানের ইতিহাসে এর আগে কখনো কোনো বেসামরিক নেতা সামরিক বাহিনীকে এত প্রকাশ্যে এবং এতটা সফলভাবে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেননি। পরিস্থিতি চূড়ান্ত এবং বিধ্বংসী রূপ নেয় যখন তিনি হাক্কি আজাদি বা প্রকৃত স্বাধীনতার ডাক দিয়ে রাওয়ালপিন্ডি এবং রাজধানী ইসলামাবাদের দিকে এক বিশাল লং মার্চ শুরু করেন। এই লং মার্চ কেবল একটি সাধারণ রাজনৈতিক পদযাত্রা ছিল না, এটি ছিল রাষ্ট্রের অদৃশ্য নিয়ন্ত্রকদের মনস্তাত্ত্বিক ভিত্তির উপর এক সরাসরি আঘাত। কিন্তু এই চরম স্পর্ধার মূল্য তাকে অত্যন্ত দ্রুত চোকাতে হলো নিজের রক্ত দিয়ে। দিনটি ছিল 3 নভেম্বর 2022। পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের আল্লাহওয়ালা চকে লং মার্চের বিশাল কন্টেইনার যখন ধীরে ধীরে এগোচ্ছিল, চারদিকে লাখো মানুষের গগনবিদারী স্লোগান, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একটি স্বয়ংক্রিয় 9 মিলিমিটার পিস্তল বিকট শব্দে গর্জে ওঠে। একাধিক গুলি সরাসরি আঘাত হানে ইমরান খানের ডান পায়ে। তিনি কন্টেইনারের ফ্লোরে লুটিয়ে পড়েন। চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা। এই প্রাণঘাতী হামলায় পিটিআইয়ের একজন কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত 14 জন গুরুতর আহত হন। কিন্তু এই হত্যা চেষ্টা ইমরান খানকে দমানোর বদলে পাকিস্তানের রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করে। প্রখ্যাত সাংবাদিক জাহিদ হোসেন তার বিশ্লেষণমূলক কলামে উল্লেখ করেছেন যে গুলিবিদ্ধ হওয়ার পর ইমরান খান যা করেছিলেন তা পাকিস্তানের 75 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা করার সাহস তো দূরের কথা, কল্পনাও করতে পারেননি। শওকত খানম হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসে দেওয়া এক সরাসরি ভিডিও সম্প্রচারে তিনি এই প্রাণঘাতী হামলার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সবচেয়ে চাঞ্চল্যকরভাবে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের প্রধান মেজর জেনারেল ফয়সাল নাসিরকে সরাসরি দায়ী করেন। একটি পারমাণবিক অস্ত্রধারী দেশে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে সামরিক বাহিনীর একজন কর্মরত শীর্ষ মেজর জেনারেলের নাম উল্লেখ করে তাকে গুপ্ত হত্যার মূল কারিগর হিসেবে অভিযুক্ত করা ছিল আক্ষরিক অর্থেই রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য। ইমরান খানের এই চরম এবং নজিরবিহীন অভিযোগ সামরিক এস্টাবলিশমেন্টকে এক গভীর মনস্তাত্ত্বিক সংকটে ফেলে দেয়।
এবং একই সাথে তাদেরকে একটি চূড়ান্ত নির্মম সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য করে। রাষ্ট্রের শীর্ষ ক্ষমতাশালীরা স্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হন যে এই মানুষটিকে আর কোনোভাবেই সাধারণ রাজনৈতিক সমঝোতা, হুমকি বা আইনি নোটিশ দিয়ে থামানো সম্ভব নয়। তাকে চিরতরে থামাতে হলে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করতে হবে। যখন রাষ্ট্রের অন্দরমহলে এই রূঢ় এবং চূড়ান্ত উপসংহারটি নির্ধারিত হয়ে গেল, তখন ক্যালেন্ডারের পাতা এসে দাঁড়িয়েছে 2023 সালের মে মাসে। 9 মে 2023, ইসলামাবাদ হাইকোর্টের বাইরে একটি আপাত দৃষ্টিতে শান্ত এবং সাধারণ দিন। অধ্যায় 9 মের ক্র্যাকডাউন, রাষ্ট্র বনাম পিটিআই। দিনটি ছিল 9 মে 2023। স্থান ইসলামাবাদ হাইকোর্টের বায়োমেট্রিক রুম। একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসেছিলেন ইমরান খান। হঠাৎ করেই আধা সামরিক বাহিনী, পাকিস্তান রেঞ্জার্সের কয়েক ডজন দাঙ্গা সশস্ত্র সদস্য হাইকোর্টের দরজা এবং কাঁচের জানালা সশব্দে ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব পর্যবেক্ষণ রিপোর্টে এই ঘটনাকে বিচার বিভাগের পবিত্রতা এবং স্বাধীনতায় নজিরবিহীন হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে হুইল চেয়ার থেকে আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়ে এবং কলার চেপে ধরে প্রিজন ভ্যানে তোলা হয়। এই চরম অপমানজনক গ্রেপ্তারের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো পাকিস্তান এক অভাবনীয় এবং ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়। যে দৃশ্য পাকিস্তানের ইতিহাসে কেউ কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি, সেদিন ঠিক তাই ঘটেছিল। বিক্ষুব্ধ, উন্মত্ত এবং নেতৃত্বহীন জনতা সরাসরি আক্রমণ করে বসে রাষ্ট্রের সবচেয়ে অস্পৃশ্য এবং সুরক্ষিত সামরিক কেন্দ্রগুলোতে। রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তর বা জিএসকিউ এর প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে জনতা। খাইবার পাখতুনখোয়ার মারদান এবং পেশোয়ারে সামরিক কনভয়ে হামলা হয়। সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় লাহোরে, যেখানে কোর কমান্ডারের ঐতিহাসিক বাসভবন জিন্না হাউসে সরাসরি আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রখ্যাত সামরিক বিশ্লেষক সুজা নওয়াজ তার ক্রসড সোর্ডস গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদেরকে রাষ্ট্রের একমাত্র এবং চূড়ান্ত অভিভাবক মনে করে। সেই অভিভাবকের পবিত্র আঙিনায় সাধারণ জনতার এই সরাসরি আক্রমণ ছিল এস্টাবলিশমেন্টের জন্য এক চরম মনস্তাত্ত্বিক অপমান এবং চূড়ান্ত রেড লাইন অতিক্রম করার শামিল। রাষ্ট্রের পাল্টা আঘাত ছিল অত্যন্ত নির্মম, কাঠামোগতভাবে বিধ্বংসী এবং নজিরবিহীন। হিউম্যান রাইটস ওয়াচ 2023 সালের বিশদ পর্যবেক্ষণ অনুযায়ী 9 মে এর ঘটনার পরপরই শুরু হয় পাকিস্তানের ইতিহাসের অন্যতম কঠোর, সুপরিকল্পিত এবং একচেটিয়া রাজনৈতিক ক্র্যাকডাউন। রাষ্ট্রের সমস্ত নিরাপত্তা সংস্থা একযোগে মাঠে নামে। মাত্র কয়েকদিনের ব্যবধানে পিটিআইয়ের 10,000-এরও বেশি সাধারণ নেতাকর্মী এবং সমর্থককে রাতারাতি গ্রেপ্তার করা হয়। বেসামরিক নাগরিকদের বিচারের জন্য অত্যন্ত বিতর্কিত সামরিক আদালত বা মিলিটারি কোর্ট সক্রিয় করা হয়। এর পাশাপাশি শুরু হয় এক অদ্ভুত এবং অভূতপূর্ব প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের রাজনীতি। পিটিআইয়ের প্রথম সারির শীর্ষ নেতারা, যারা একসময় ইমরান খানের ছায়াসঙ্গী এবং কট্টর সমর্থক ছিলেন, তারা কারাগার থেকে একে একে টিভিতে হাজির হয়ে 9 মে এর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অত্যন্ত রহস্যজনকভাবে দল ত্যাগের এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দিতে শুরু করেন। ফরাসি গবেষক ক্রিস্টোফ জ্যাফ্রেল্ড এই প্রক্রিয়াটিকে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত রূপ হিসেবে আখ্যা দিয়েছেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পিটিআইয়ের পুরো সাংগঠনিক কাঠামো আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ইমরান খান বন্দী হন কুখ্যাত আদিয়ালা জেলের অন্ধকার এবং নিঃসঙ্গ প্রকোষ্ঠে। তার এবং তার দলের কণ্ঠরোধ করতে গণমাধ্যমে তার নাম বা ছবি প্রচারের ওপর অলিখিত কিন্তু চরম কঠোর নিষেধাজ্ঞা জারি হয়। এমনকি দলের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত নির্বাচনী প্রতীক ব্যাট পর্যন্ত আইনি মারপ্যাচে কেড়ে নেওয়া হয়। রাষ্ট্রের সমস্ত শক্তিশালী প্রতিষ্ঠান যখন একত্রিত হয়ে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার চূড়ান্ত নীল নকশা সফলভাবে বাস্তবায়ন করে ফেলেছে, তখন রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে ধরে নিয়েছিলেন যে
পাকিস্তানের মানচিত্র থেকে ইমরান খান অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটেছে। সামনেই 2024 সালের সাধারণ নির্বাচন। পিটিআই এর অস্তিত্ব প্রায় বিলীন। দলের সমস্ত হেভিওয়েট প্রার্থীরা হয় জেলে নতুবা আত্মগোপনে। এস্টাবলিশমেন্টের নিখুঁত রাজনৈতিক ছক অনুযায়ী সবকিছুই যখন অত্যন্ত মসৃণ এবং বাধাহীনভাবে এগোচ্ছে, ঠিক তখনই ঘটে যায় এমন এক নীরব, অভাবনীয় এবং মনস্তাত্ত্বিক ব্যালট বিস্ফোরণ, যা অধ্যায় 10, সাইলেন্স ভাঙার প্রতীক, কারাগার থেকে ব্যালট বিপ্লব। রাজনৈতিক কাঠামোর ইতিহাসে একটি কথা অত্যন্ত প্রচলিত। রাষ্ট্র যখন তার সমস্ত শক্তি এবং প্রতিষ্ঠান নিয়ে দমন পীড়ন চালায়, তখন সাধারণ মানুষ সাধারণত নীরবতা এবং আত্মসমর্পণের পথ বেছে নেয়। পাকিস্তানের 75 বছরের ইতিহাসে এই তত্ত্বটি ছিল এক অলঙ্ঘনীয় সত্য। সামরিক এস্টাবলিশমেন্ট যখন কোনো রাজনৈতিক দলকে বাতিল বা নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিত, তখন ব্যালট বাক্স সবসময় সেই অলিখিত সিদ্ধান্তের পক্ষেই কথা বলত। কিন্তু 2024 সালের 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনে এমন এক অভাবনীয় মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক বিস্ফোরণ ঘটে, যা রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত প্রথাগত সমীকরণকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেয়। নির্বাচনের প্রাক্কালে মাঠের পরিস্থিতি ছিল সম্পূর্ণ একপেশে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান তার নির্বাচন পূর্ব বিশ্লেষণে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে পিটিআইকে কাঠামোগতভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। দলের প্রথম সারির কোনো নেতা মাঠে নেই। তারা হয় আত্মগোপনে নতুবা দল থেকে বাধ্য হয়েছেন। গণমাধ্যমে পিটিআই বা ইমরান খানের নাম প্রচারের ওপর চরম সেন্সরশিপ আরোপিত। সবচেয়ে বড় আঘাত হিসেবে সুপ্রিম কোর্টের এক বিতর্কিত রায়ের মাধ্যমে পিটিআইয়ের অত্যন্ত পরিচিত এবং আবেগজড়িত নির্বাচনী প্রতীক ব্যাট নিষিদ্ধ করা হয়। দলের প্রার্থীদের বাধ্য করা হয় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে, যেখানে তাদের প্রতীক হিসেবে দেওয়া হয় বেগুন, খাট বা বোতলের মতো সম্পূর্ণ অপরিচিত এবং হাস্যকর সব চিহ্ন। এস্টাবলিশমেন্টের রাজনৈতিক ব্লুপ্রিন্ট অনুযায়ী ইমরান খানের রাজনৈতিক কফিনের শেষ পেরেকটি অত্যন্ত সুনিপুণভাবে পোতা হয়ে গিয়েছিল। কিন্তু রাষ্ট্রযন্ত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাব করতে চরমভাবে ব্যর্থ হয়েছিল, আর তা হল নীরব ভোটারের চাপা ক্ষোভ এবং প্রযুক্তির বিকল্প ব্যবহার। 8 ফেব্রুয়ারি সকাল থেকে দৃশ্যপট নাটকীয়ভাবে বদলাতে শুরু করে। কোনো দৃশ্যমান নেতৃত্ব, কোনো নির্বাচনী সমাবেশ বা কোনো গণমাধ্যমের প্রচার ছাড়াই লক্ষ লক্ষ সাধারণ পাকিস্তানি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা নীরবে ভোট কেন্দ্রে উপস্থিত হন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক তাদের নির্বাচন পরবর্তী বিশদ প্রতিবেদনে উল্লেখ করেছে যে ভোটের দিন ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া এবং ব্যাপক প্রাতিষ্ঠানিক কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও এই নির্বাচনে নজিরবিহীন মাত্রায় একটি নীরব ভোট বিপ্লব ঘটেছিল। তরুণরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইমরান খানের ভয়েস ক্লোন করে প্রচার চালিয়েছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। সমস্ত কাঠামোগত প্রতিকূলতা ডিঙিয়ে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে 93টি আসন লাভ করে বৃহত্তম রাজনৈতিক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হন। প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর আয়েশা জালাল তার সাম্প্রতিক বিশ্লেষণে এই ঘটনাটিকে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি প্যারাডাইম শিফট বা কাঠামোগত রূপান্তর হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে এই ব্যালট বিপ্লব শুধু একটি নির্বাচনী ফলাফল ছিল না, এটি ছিল দীর্ঘ 7 দশক ধরে চলে আসা এস্টাবলিশমেন্টের ভয় এবং অজেয় মানসিকতার বিরুদ্ধে সাধারণ মানুষের এক নীরব বিদ্রোহ। যে সামরিক বাহিনীকে কখনো প্রশ্ন করার অধিকার পাকিস্তানের সাধারণ মানুষের ছিল না, 2024 সালে নির্বাচন সেই অলিখিত এবং পবিত্র নীরবতাকে চিরতরে ভেঙে দেয়। তাহলে কি ইমরান খান এখানেই শেষ? বর্তমান বাস্তবতা হল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের 4 দেয়ালের মাঝে কয়েদি নম্বর 804 হিসেবে তার নিঃসঙ্গ দিন কাটছে। তার বিরুদ্ধে থাকা অসংখ্য মামলা এবং আইনি বেড়াজাল থেকে তার সহসা মুক্তির কোনো আইনগত বা রাজনৈতিক সম্ভাবনা দৃশ্যমান নয়।
ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রের বিরুদ্ধে তার যে জিহাদ তা তাকে হয়তো চিরস্থায়ীভাবে রাজনৈতিক ক্ষমতার মূল বলয় থেকে বাইরে ছিটকে ফেলেছে। পাকিস্তানের বর্তমান হাইব্রিড কাঠামো অত্যন্ত সুকৌশলে ক্ষমতা ভাগাভাগি করে তাকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এক নির্মম সত্য হল, শারীরিক উপস্থিতিকে আটকে রাখা গেলেও রাজনৈতিক ধারণা বা আইডিয়াকে কখনো কারাবন্দী করা যায় না। ইমরান খান প্রথাগতভাবে আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না সেটি এই মুহূর্তে ইতিহাসের কাছে আর কোনো মুখ্য প্রশ্ন নয়, বরং ইতিহাসের কাঠগড়ায় সবচেয়ে বড়, বিধ্বংসী এবং অমীমাংসিত প্রশ্নটি হল, রাষ্ট্রযন্ত্র কি সত্যি ইমরান খানকে আদিয়ালা জেলে আজীবনের জন্য বন্দী করতে পেরেছে, নাকি সেই অন্ধকার জেলের ভেতর থেকে ইমরান খান পুরো রাষ্ট্রযন্ত্রকেই এমন এক নতুন, নির্ভীক এবং পরিবর্তনশীল মনস্তত্ত্বের মাঝে চিরতরে বন্দী করে ফেলেছেন, যেখান থেকে বের হওয়ার কোনো প্রথাগত পথ খোদ সর্বশক্তিমান এস্টাবলিশমেন্টের কাছেও আর অবশিষ্ট নেই। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন বই কথা কয়ের এই বিশেষ অডিও প্রবন্ধ, ইমরান খান দ্য সুনামি থেকে আদিয়ালা জেল। এই 10টি অধ্যায়ে আমরা সম্পূর্ণ তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিশ্লেষণ করেছি কিভাবে 22 গজের একজন ন্যাশনাল আইকন রাজনীতির জটিল পিচে প্রবেশ করেছিলেন, কিভাবে তরুণ প্রজন্মের সামনে নয়া পাকিস্তানের স্বপ্ন দেখিয়ে এস্টাবলিশমেন্টের সাথে এক অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে ক্ষমতার শীর্ষে আরোহণ করেছিলেন, এবং শেষ পর্যন্ত সেই কাঠামোগত ক্ষমতার দ্বন্দ্বেই আজ তিনি আদিয়ালা জেলের 4 দেয়ালের মাঝে বন্দী। আমরা দেখেছি এই উত্থান ও পতন কেবল একজন ব্যক্তির নয়, বরং এটি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার টানাপোড়েনের এক নির্মোহ ইতিহাস। এখন আপনাদের কাছে আমার একটি যৌক্তিক প্রশ্ন, পুরো ইতিহাস এবং রাজনৈতিক সমীকরণটি শোনার পর আপনাদের কি মনে হয় ইমরান খানের আজকের এই পরিণতি কি তার নিজস্ব রাজনৈতিক ভুল এবং অহংকারের ফল, নাকি দক্ষিণ এশিয়ার রূঢ় ভূ রাজনীতিতে সামরিক এস্টাবলিশমেন্টের অদৃশ্য ক্ষমতার সাথে দ্বন্দ্বে জড়ালে এমন পরিণতি অবধারিত? আপনাদের বিশ্লেষণধর্মী এবং বস্তুনিষ্ঠ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। রাজনৈতিক ইতিহাসের এমন নিরপেক্ষ অনুসন্ধান যদি আপনাদের চিন্তার খোরাক যোগায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ ইতিহাসের আড়ালের সত্যগুলো নিয়ে আমরা আবারও ফিরে আসব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।